হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ওয়াইস স্পার্কল। তোমরা যারা এনএম জেএনএম 2024 এক্সামে বসতে চলেছো তাদের প্রিপারেশনকে আরো বেশি পাকাপোক্ত করার জন্য আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের কাছ থেকে সব থেকে বেশি যে সাবজেক্টের ভিডিওর জন্য রিকোয়েস্ট আসে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তো আজকে আবারও আমরা ফিজিক্যাল সায়েন্সের ওপর বেশ কিছু কোশ্চেন দেখে নেব এবং সেই কোশ্চেনের অ্যান্সার সাথে এক্সপ্লানেশন যতটা দেওয়া সম্ভব আমি দিয়েছি। তো যারা একদম নতুন এই চ্যানেলে যারা ভিডিও করলে তাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে, এখনই নয়, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, তাহলে শেষে গিয়ে একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে জানিও যে সত্যি তোমাদের উপকারে লাগলো কিনা। আর যারা একদম পুরনো স্টুডেন্ট দেখছো আমার ভিডিওটা, তারা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের প্রিপারেশন কতটা। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, জল হলো একটি পদার্থ, স্কেলার রাশি, ভৌত রাশি, কোনোটি নয়। তো বলে রাখি, এখানে কিন্তু সমস্ত প্রশ্ন ক্যাটাগরি 1 এর ওপর আছে। সমস্ত প্রশ্ন যতগুলো আছে সব কিন্তু ক্যাটাগরি 1 এর ওপর রয়েছে। তো ক্যাটাগরি 1 এ আমরা জানি একটা প্রশ্নের একটি সঠিক উত্তর হবে। প্রথম প্রশ্ন বলেছে জল কিরকম জিনিস সেটা জানতে চেয়েছে। তো স্কেলার রাশি আর ভৌত রাশি সেগুলো যেগুলোকে আমরা মোটামুটি মাপতে পারি। এবার বলবে জলও তো মাপতে পারি, তো জল মাপার তো অনেকগুলো ডাইমেনশন রয়েছে। যেমন জলের আমি ভর মাপতে পারি, জলের আমি আয়তন মাপতে পারি, কিন্তু জল কি আদপেও আমি জলকে রাশি বলবো? রাশি বলবো না, কারণ জল একটা পদার্থ। রাশি তারা বা কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি তারা যাদেরকে আমরা পরিমাপ করতে পারি। হ্যাঁ, জলকেও আমরা পরিমাপ করতে পারি, কিন্তু জলের ভরটাকে পরিমাপ করতে পারি কি, জলের আমি ওয়েট পরিমাপ করতে পারছি কি, জলের আমি আয়তন, ঘনত্ব, এগুলো পরিমাপ করতে পারছি। ঠিক আছে, তো জল হয়ে যাবে পদার্থ। এবার এই যে দুটো টার্ম আমি দেখতে পাচ্ছি, স্কেলার রাশি আর ভৌত রাশি, সেগুলো একবার দেখে নিই। স্কেলার রাশি কাকে বলবো? যেসব রাশির মান থাকবে কিন্তু কোনো দিক বা অভিমুখ আমাকে ডিরেকশন বোঝাতে হবে না, ওগুলো বোঝানোর জন্য সেগুলো হচ্ছে স্কেলার রাশি। যেমন সময়, সময় বোঝানোর জন্য আমাকে কোনো ডিরেকশন কে ইন্ডিকেট করতে হবে না। দৈর্ঘ্য, ভর, এগুলোকে বোঝানোর জন্য আমাকে কোনো ডিরেকশন বলতে হবে না, কিন্তু এগুলো সবগুলোরই একটা করে মান বা মেজারমেন্ট রয়েছে। ভেক্টর রাশি, যেগুলোর মান তো থাকবে, তার সঙ্গে অভিমুখ বা একটা ডিরেকশনও থাকবে। বেগ, ত্বরণ, বল, এগুলো দেখো। বেগ মানে কি? বেগ মানে সময়ের সাপেক্ষে বস্তুর কতটা স্থান পরিবর্তন হলো। তো স্থান পরিবর্তন মানে এখানে একটা ডিস্টেন্স থেকে অন্য ডিস্টেন্সে ট্রাভেল করার সময় একটা ডিরেকশনের ব্যাপার চলে আসে। বলও তাই, বলও একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করে, তো সেখানেও একটা ডিরেকশন চলে আসে। ত্বরণও তাই, ত্বরণ মানে বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে, সেখানেও বেগ যদি ভেক্টর রাশি হয় তাহলে ত্বরণ ভেক্টর রাশি হবে এখানে। তো তাহলে আমরা বুঝে নিলাম খুব ছোট করে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি। এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, বেশ কিছু কোয়ান্টিটি গুলিয়ে এর মধ্যে থেকে স্কেলার রাশি খুঁজতে বলে বা এর মধ্যে থেকে ভেক্টর রাশি খুঁজে বার করতে বলে। নেক্সট প্রশ্ন তোমরা আগে একবার চেষ্টা করো, তারপরে আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও, ঠিক আছে? প্রশ্ন বলেছে ভিজে অবস্থায় একটি কালো কাপড় আর একটি সাদা কাপড় শুকোতে দিলে কোনটি আগে শুকোবে? দেখো, এই প্রশ্নটা কিন্তু একদম কমন সেন্স থেকে, মানে আমাদের বাড়ির বাড়ির সবাই দেখবে মানে ছোট থেকেই বলে যে আমাদের গরমকালে কি জামা কাপড় পরতে হয়? সাদা জামা কাপড় পরতে হয়। তার মানে কি, আমি যখনই একটা সাদা জামা পরে বাইরে বেরোবো কি একটা কালো জামা পরে বাইরে বেরোবো, তখন যে বেশি হিট অ্যাবজর্ব করবে সেটা নিশ্চয়ই আমার শরীরে গরম করবে, আমি সেটা অ্যাভয়েড করবো গরমকালে পরার জন্য। তো এইখানে ভিজে কাপড় আর সাদা কাপড় দুজনের মধ্যেই কে আগে শুকোবে? যে আগে বেশি হিট অ্যাবজর্ব করবে সে তাড়াতাড়ি শুকোবে, তাই না? তাহলে সাদা কাপড় নিশ্চয়ই হিট কম অ্যাবজর্ব করবে, কালো কাপড় সব থেকে বেশি হিট অ্যাবজর্ব করবে, সুতরাং সে আগে শুকোবে। ঠিক এই কারণে আমরা গরমকালে সাদা কাপড় পরে বাইরে বেরোয়। দেখো বলেছে কালো রং আলোর সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে, তাই এটি সর্বাধিক তাপ শোষণ করে। তাই আমরা হতে পারে কালো পরে খুব অ্যাস্থেটিক লাগে বা আমাদের সবার ফেভারিট রং হচ্ছে কালো, কিন্তু তবুও এটা মনে রাখতে হবে কালো প্রচুর পরিমাণে হিট অ্যাবজর্ব করে। তো সেই কারণে আমাদের কিন্তু গরমটাও বেশি লাগবে। সেজন্য আমরা চেষ্টা করি সামারের দিকে সাদা জামা কাপড় পরা। সাদা বেশিরভাগ আলোকে প্রতিফলিত করে, তাই এটি ন্যূনতম পরিমাণে তাপ শোষণ করবে, আর যে তাপ শোষণ করবে সে আগে শুকোবে। তাই জন্য উত্তরটা হলো কালো। নেক্সট প্রশ্ন বলেছে সূর্যের ও অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস কি? আমরা জানি যে সূর্যের মধ্যে হিউজ পরিমাণে শক্তি মজুদ রয়েছে এবং সেই সূর্যের আলো যে মানে যতটুকু পৃথিবীতে আসছে সেইটুকু নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি, সেইটুকুই গাছ নিচ্ছে, গাছের কাছ থেকে আমরা পাচ্ছি, আমরা ডাইরেক্ট সূর্যের আলো ইউটিলাইজ করতে পারি না। তো ওই যে সূর্যের যে হিউজ পরিমাণ এনার্জি, সেটার উৎস কি? নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, তড়িৎ বিশ্লেষণ, নাকি কোনোটিই না? এটা হবে নিউক্লিয় সংযোজন অর্থাৎ ফিউশন। নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন এই দুটো ব্যাপারটা দেখি। দেখো, তড়িৎ বিশ্লেষণ এর সাথে কোনোভাবেই রিলেটেড না, ঠিক আছে? এটা একটা অপশন আরেকটা দিতে হবে, সেই জন্য দিয়েছে। তো নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন জিনিস দুটো কি একবার দেখে নিই। নিউক্লিয় বিভাজন নামেই বুঝতে পারছো যে বিভাজন, তার মানে মানে ভাগ হওয়া কিছু একটা। এমন একটি পারমাণবিক বিক্রিয়া যা নিউক্লিয়াস বা পরমাণুকে দুটি সমান আধান এবং ভর বিশিষ্ট টুকরোকে বিভক্ত করে। মানে এরকম আমার একটা বড় টুকরো ছিল, সেটা ভেঙে গিয়ে
দুটো সমান আধান এবং ভর বিশিষ্ট টুকরোতে বিভক্ত হওয়া। এবার এও আবার ভেঙে যাবে, এও ভাঙবে। এরকম করতে করতেই আমরা যে পরমাণু বোমা দেখি, পরমাণু বোমা হচ্ছে নিউক্লিয় বিভাজনের একটা উদাহরণ। এতে এত হিউজ পরিমাণ এনার্জি কি করে আসে? এইভাবে ভাঙতে 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 ভাঙতেই যেতে থাকে আর কি পরমাণুগুলো। তো সেই জন্য এখানে মানে হিউজ একটা কি বলবো এনার্জি তৈরি হয়। নেক্সট হচ্ছে নিউক্লিয় সংযোজন। এটাও একটা বিক্রিয়া। দেখো, সংযোজন মানে দুটো জিনিস জোড়া লাগা। তো এখানে এমন একটা বিক্রিয়া যেখানে দুই বা ততোধিক পারমাণবিক নিউক্লিয়াস সংযোজন করে এক বা একাধিক পৃথক পারমাণবিক নিউক্লিয়াস এবং ক্ষুদ্র পারমাণবিক কণা, সেটা নিউট্রন হতে পারে, প্রোটন হতে পারে, গঠিত হয়। সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এবং যে নক্ষত্রের যে শক্তির উৎস, সেটাই নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে তৈরি হচ্ছে। আশা করি বোঝা গেল। নেক্সট প্রশ্নে চলে যাই। প্রশ্ন বলেছে নিচের কোন রাশিগুলির একক ও মাত্রা এক নয়। ঠিক আছে, এক নয় যখনই আমাকে বলবে আমি তখনই বড় করে নয়টাতে গোল পাখি দেবো পরীক্ষায়, কারণ অপশন গুলো পড়ে এসে আমাকে আবার কোশ্চেনটা পড়তে হবে যে কি বলতে চেয়েছে, এক কি এক নয়। এখানে যদি বড় করে গোল পাকিয়ে রাখি তাহলে ওটা আমার মাথায় থাকবে, তাকালেই আমার মনে পড়বে আচ্ছা নয়। কারণ অনেক সময় পরীক্ষা এরকম হয় যে আমরা এই নয়, না, সঠিক নয়, ভুল নয়, নয় গুলোকে এমন আমরা ভুলে যাই বা ইগনোর করে যাই যে আমার উত্তর ভুল হয়ে যায়। তার মানে এক নয় যখন জানতে চেয়েছে, তার মানে এখানে অনেক জিনিস রয়েছে যাদের হয়তো মাত্রা সেম। কিভাবে একবার দেখে নি। দ্রুতি আর বেগ, দ্রুতি আর বেগ হচ্ছে স্পিড আর ভেলোসিটি, স্পিড আর ভেলোসিটি। কত দৃষ্টিতে মনে হবে যে হ্যাঁ, স্পিড আর ভেলোসিটি তো সেম, এবং এদের দুজনেরই একক হচ্ছে মিটার পার সেকেন্ড এসআইতে, দুজনেরই। তাহলে সেটাই যদি হয় তাহলে তো এদের অবশ্যই কি হবে, মাত্রা এক হবে। আমাকে জানতে চাইছে এক নয়, তার মানে একের অপশন ঠিক নয়। ত্বরণ এবং মন্দন, ত্বরণ আর ঋণাত্মক ত্বরণ, সেটাই হচ্ছে মন্দন। মন্দনটা আর কিছুই না, মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তাহলে দুজনেরই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইউনিট যাদের সেম হবে তাদের মাত্রাও এক হবে। সরণ আর দূরত্ব, সরণ আর দূরত্ব, সরণ মানেও এখান থেকে এখানে সরণ হয়েছে, দূরত্ব মানেও ডিস্টেন্স, এখান থেকে হয়তো এখানে ডিস্টেন্স, দুটোই সেম। সেটা হয় মিটারে প্রকাশ করবো আমি, কি আমি সেন্টিমিটারে প্রকাশ করবো, কোনো অসুবিধা নেই। বেগ আর ত্বরণ, বেগ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে বস্তু কতটা স্থান পরিবর্তন করলো, অর্থাৎ এটার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। ত্বরণ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে বস্তুর বেগের কি পরিবর্তন হলো, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার। এইখানেই আমি দেখতে পাচ্ছি যে দুজনের মাত্রা কখনো এক হবে। তাহলে অবশ্যই অপশন ডি কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা পড়তে পারলে। জিনিস সবকিছু যে ফিজিক্যাল সায়েন্সে তোমাকে মুখস্থ করতে হবে এমনটা নয়, বুঝে নিলে সেই জিনিস কিছুতেই আটকাবে না। বিশেষত মাত্রা, মাত্রা বার করার যে পদ্ধতি, সেটা খুব সুন্দর করে আমার চ্যানেলে একটা ভিডিও বানানো আছে। যদি এখনো না দেখে থাকো একবার গিয়ে ভিডিওটা দেখে এসো। আশা করি তারপর আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এখানে দেখো দ্রুতি, বেগ, সরণ যে কটা আর কি সেম সেম মাত্রা, আমি এখানে মাত্রাগুলো লিখে দিয়েছি। আগের স্লাইডে এখানে আমি এককগুলো লিখে দিয়েছি, আর এখানে আমি তার মাত্রা বা ডাইমেনশন গুলো লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা একবার চেক করে নিও বা লেখার দরকার হলে পোজ করে লিখে নিও। নেক্সট প্রশ্নে যাই। বলেছে বলের এককে সরণের একক দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে। আচ্ছা, এককে গুণ করাও যা, বল আর সরণকে গুণ করাও তো তাই। কি পাওয়া যাবে, বল ইন্টু সরণ কি হয় আমরা জানি। বল ইন্টু সরণ সমান কি হয়, বল ইন্টু সরণ সমান হয় ওয়ার্ক ডান, কার্য, ক্ষমতা, কাজ। এই যে কাজ। ক্ষমতা কি হয়, ক্ষমতা হচ্ছে সময়ের সাপেক্ষে কার্য করার হার, তাহলে মানে কার্য ডিভাইডেড বাই সময়। চাপ কি হয়, চাপ প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, কতটা ফোর্স অ্যাপ্লাই করছি কতটা এরিয়ার উপর, সেটা হচ্ছে আমার চাপ। বেগ কি হয়, বেগ হচ্ছে সময় সাপেক্ষে কতটা দূরত্ব গেছে বাই সময়। ক্ষমতা কি, ক্ষমতাটা বললাম, ক্ষমতা এটা কার্য বাই সময়, এটা ক্ষমতা। কাজ কি, কাজ এটা। তাহলে বলের একক, এই যে বলের, বল, বলকে গুণ করা মানেই বলের এককে গুণ করা, সরণকে গুণ করা মানেই সরণের এককে গুণ করা, সেটা হচ্ছে আমরা পেয়ে যাবো ওয়ার্ক বা ওয়ার্ক ডানও বলা হয় একই জিনিস। কি পাওয়া যাবে, কাজ, অপশন বি। অবশ্য আমরা এরকম করি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, একটু বলে দিই, বল ইন্টু সরণ কস থিটা। কস থিটাটা কি, মনে করো আমার এখানে একটা, একটু মুছিয়ে দিল, মনে করো আমার একটা কোনো জিনিস রাখা আছে যেটা আমি সরাবো, যেটাকে আমি সরাতে হবে। তো এটাকে সরানোর জন্য আমি এটাকে এখান থেকে কিছু একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। তা এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে জিনিসটা এই দিকে, এই দিক বরাবর কিছু এগিয়ে গেল। তাহলে এই যে আমি এটা দিলাম এখান থেকে, এটা আমার কি, এটা হচ্ছে আমার ফোর্স মানে বল।
বল অ্যাপ্লাই করার ফলে জিনিসটা ছিল এখানে, এখন এখান থেকে এগিয়ে এখানে চলে গেল। তার মানে এইটুকু হয়ে গেল কি এর সরণ বা ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমি এস দিয়ে ডিনোট করতে পারি। দুটো মানে দেখো একটা অ্যাঙ্গেল মতো তৈরি হয়েছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা নাম দিতে পারি থিটা। এবার আমি এখানে কস থিটার মান বসাবো, তাহলে ডাব্লিউ বা ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দাঁড়ালো এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এগুলো আমি ডিটেলসে একটা ক্লাসে করিয়েছি, আপলোড করা আছে, তোমরা একটু প্রিভিয়াস ক্লাস ঘেটে একটু দেখে নিও, ঠিক আছে? তো এইখান থেকে তাহলে ফোর্স ইন্টু সরণ আর কি, ডিসপ্লেসমেন্ট, এটাকে গুণ করলে আমরা ওয়ার্ক ডান পাই। আচ্ছা, এখানে ওইটাই লিখেছি আমি যেটা ওখানে লিখলাম। এবার একটু এখানে দেখে নিই কার কি ইউনিট। এখানে কিন্তু একদমই যেটা ব্যবহারিক ইউনিট সেটা রাখা হয়েছে, সিটিএস এসআই করে রাখা হয়নি। পাওয়ারের ব্যবহারিক ইউনিট হচ্ছে ওয়াট, এছাড়াও আছে হর্স পাওয়ার, হর্স পাওয়ার একটা ইউনিট। আচ্ছা, ওয়ার্কের ব্যবহারিক ইউনিট হচ্ছে জুল আছে, আর সিটিএস হচ্ছে আর্গ আছে। প্রেসারের পাস্কাল, ভেলোসিটি মিটার পার সেকেন্ড, এগুলো তো আমরা মোটামুটি জানি। নেক্সট প্রশ্ন বলেছে ছাপার ব্লক তৈরি করতে কি লাগে। ছাপার যে ব্লক বা কালি যেটা, সেখানে কি লাগে? জিঙ্ক, কপার, অ্যালুমিনিয়াম নাকি লোহা? তো তোমরা একবার পজ করে ভিডিওটা অ্যান্সার শুনতে ভাবো এবং কমেন্টে জানাও বা বলো যে পারলে কিনা। তো ছাপার ব্লক তৈরি করতে যেটা লাগে সেটা হচ্ছে জিঙ্ক, ঠিক আছে? জিঙ্কের আরেকটা স্পেশাল ব্যবহার কমেন্টে জানাও। জিঙ্কের আরো একটা স্পেশাল ব্যবহার আছে, সেটা কমেন্টে জানাও দেখি। নেক্সট প্রশ্ন বলেছে 4 ডিগ্রি টেম্পারেচারে উষ্ণতায় জলের ঘনত্ব কি কিরকম হয়? 4 ডিগ্রি টেম্পারেচারে জলের ঘনত্ব কিরকম হয়? সর্বোচ্চ, সর্বনিম্ন, মধ্যম মানের নাকি কোনোটিই নয়? তো এটা মোটামুটি আমরা সবাই জানি 4 ডিগ্রিতে জলের ঘনত্বটা সর্বোচ্চ হয়। এটার জন্য একটা ইয়ে দেখে নেবো আমরা, গ্রাফ দেখে নেবো। এখানে দেখো, এখানে 4 ডিগ্রি রাখা হয়েছে, ডেনসিটি এখানে 4 ডিগ্রি, 4 ডিগ্রিতে সব থেকে হাইস্ট, ঠিক আছে? এটা 4 ডিগ্রি, 4 ডিগ্রিতে ডেনসিটি হচ্ছে সব থেকে হাইস্ট। তার আগে গ্রাফটা উঠছে 4 ডিগ্রিতে হাইস্ট, দেন আবার নেমে আসছে। তার মানে 4 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু মান যেটা, এদিকে মাইনাস, ঠিক আছে? এখানে 0, তারপরে 1 2 3 4 এখানে করে কোথাও 0 পরে 4 ডিগ্রি এখানে করে কোথাও একটা হবে। তো এখানে হচ্ছে 4 ডিগ্রিতে মনে রাখবি সব থেকে হাইস্ট। নেক্সট বলেছে ডাক্তারি থার্মোমিটারের প্রত্যেক ভাগের মান কত? ডাক্তারি থার্মোমিটারের প্রত্যেক ভাগে, ডাক্তারি থার্মোমিটারকে আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার বলে থাকি। 1 ডিগ্রি ফারেনহাইট, 0.1 ডিগ্রি ফারেনহাইট, 2 ডিগ্রি ফারেনহাইট নাকি 0.2 ডিগ্রি ফারেনহাইট? দেখি তো পারো কিনা তোমরা, অবশ্যই একবার পজ করে কমেন্টে জানাও। দেখো, দুটো যে বড় দাগ থাকে তার মাঝখানে 5খানা দাগ থাকে, দেখবে। তো এই দুটো দাগের মাঝখানে যে 5খানা ছোট ছোট, অ্যাকচুয়ালি 5খানা দাগ নয়, এই বড় দাগটা নিয়েই 5 নম্বর হয়। 4টে ছোট ছোট দাগ আর তারপরে একটা বড় দাগ, তাহলে আমার টোটাল কটা দাগ হলো? 5টা দাগ হলো। এবার এইরকম করে আবার পরেরটাতেও আবার থাকে 1 2 3 4, আবার একটা বড় দাগ, এভাবে থাকে। তার মানে বলতে পারি যে প্রত্যেক এইটুকু ভাগের মান কত, মানে এই প্রত্যেকটুকু এইটুকু ভাগের মান কত, যেটুকু আমি হলুদ করলাম সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 5, টোটাল 5টা ভাগ হলো, সেটা ডিভাইডেড বাই 5, অর্থাৎ এটার মান দাঁড়াবে 0.2 ডিগ্রি ফারেনহাইট। যেহেতু এটা ফারেনহাইট হোক যাই হোক একই হবে মানটা, 2 ডিগ্রি ফারেনহাইট, 0 পয়েন্ট, ঠিক আছে? শুধু 2 ডিগ্রিও আছে সেটা হবে না, 0.2 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট চলে যায়, বলেছে কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে সেটা ফেটে যায়, কারণ কাঁচ তাপে সুপরিবাহী, কুপরিবাহী, অন্তরক নাকি অর্ধ পরিবাহী? এটাকে একদম ডাইরেক্ট আমরা কুপরিবাহী বলে দেওয়াটা মানে ভুলই হবে, কিন্তু অপশনই এমন দিয়েছে যে সুপরিবাহী তো অবশ্যই নয়, এটা কুপরিবাহী হবে, ঠিক আছে? সে খুব ভালো, এটা হবে যে মানে সু আর পুর মাঝামাঝি আর কি, অন্তরক তো নয় একদমই। এবারে কারণটা দেখে নাও, যখন আমরা ধরো এই একটা কাঁচের কিছু একটা গ্লাস টাস কিছু আছে এবং সেগুলো যদি খুব মোটা হয়, এটা যদি তার দেয়াল হয় মোটা, আমি যখন এই পাত্রটাকে কিছু একটা দিয়ে ভর্তি করেছি, তখন কি হয়েছে, ভেতরের যে ওয়ালটা সেটাই গরমের সংস্পর্শে এসেছে এবং সে কি চাইবে? এক্সপ্যান্ড করতে, কারণ গরমের সংস্পর্শে সবাই চাই এক্সপ্যান্ড করতে। কিন্তু সে এক্সপ্যান্ড করতে চাইলেও যেহেতু তাপটা খুব ধীরে 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 বাইরের লেয়ারের দিকে যাবে, তো সেক্ষেত্রে বাইরের লেয়ারটা তাপ পৌঁছাতে টাইম লাগবে, তার আগেই ভেতরের লেয়ারটা চাইবে এক্সপ্যান্ড করতে, মানে তাপীয় প্রসারণ করতে চাইবে। কিন্তু সে প্রসারণ করতে চাইলেও বাইরের লেয়ারটাতে তো তখনও হিট গিয়ে পৌঁছায়নি, তাই সেই লেয়ারটা তখনও প্রসারণ করবে। তার ফলে দুটো অসম ফলে কি হয়ে যাবে? কাঁচ অনেক সময় ফেটে যায়। দেখো সেটাই লেখা আছে, কাঁচ তাপে কুপরিবাহী, তাই উত্তপ্ত করলে বা গরম জল ঢালিয়ে ভিতরের দিকে গরম সংস্পর্শে দ্রুত প্রসারিত হয়, কিন্তু বাইরের দিক সাথে সাথে প্রসারিত হয় না, ফলে অসম প্রসারণের কারণে কাঁচ ফেটে যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন চলো দেখি।
শীতকাল অপেক্ষা বর্ষাকালের শব্দের বেগের কি পরিবর্তন হয়? এটা তোমরা নিজেরাও বুঝতে পারবে। দেখবে শীতকালে দূর দূরান্তের আওয়াজ ভীষণ শোনা যায়। এরকম দেখবে যে গ্রীষ্মকালে অত বেশি দূরের আওয়াজ শোনা যাচ্ছে না, শীতকালে খুব শোনা যায়। তো কি বলেছে, সমান থাকে, মানে বর্ষাকালে বেগে কি পরিবর্তন হয়? সমান থাকে, বৃদ্ধি পায়, হ্রাস পায়, নাকি বলছে সঠিকভাবে বলা যায় না? এটার উত্তর হবে কি না, বৃদ্ধি পায়। শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগে বৃদ্ধি পায়, শব্দের বেগ বৃদ্ধি পায়। কি কারণ দেখে নি। শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, আর বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে। যেহেতু বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাহলে কি হবে, সেই জলীয় বাষ্প কোথা দিয়ে শব্দ ট্রাভেল করার জন্য কিছু তো একটা তার মিডিয়াম চাই। বায়ু মাধ্যমের থেকে বাতাসে যদি জল থাকে, জলীয় মাধ্যমে শব্দ বেশি জোরে ট্রাভেল করতে পারবে। তার ফলে কি হবে, শীতকালের তুলনায় বর্ষাকালে শব্দের বেগ বেশি হবে। তো এই ছিল আজকের 10টা প্রশ্ন। কিরকম লাগলো ভিডিওটা সেটা অবশ্যই তোমরা জানিও। আর কোন কোন ভিডিও তোমরা চাইছো বা কোন সাবজেক্টের ভিডিও নিয়ে এলে তোমাদের উপকার হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই বন্ধুদের সাথে একবার শেয়ার করে দিও ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।